প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে। আপনাদের সাথে আছি আমি ফারুক মেহেদি। আর আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর জনাব মুর্শিদ কুলি খান। জনাব মুর্শিদ কুলি খান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, আমরা আজকে মূলত কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকিং খাতে নানা বিষয় নিয়ে কথা বলবো। তার আগে চলুন আজকের অতিথিকে নিয়ে তৈরি একটি প্রতিবেদন দেখে নিই। মুর্শিদ কুলি খান, সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক। বর্তমানে দায়িত্ব পালন করছেন বেসরকারি সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের পরামর্শক হিসেবে। কেন্দ্রীয় বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক সহ ব্যাংকিং খাতের সাথে যুক্ত আছেন গেল প্রায় 4 দশক ধরে। ছিলেন জনতা ও কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকও। এছাড়াও পরিচালক হিসেবে কাজ করেছেন স্টার্ন ব্যাংক, আইসিবি সহ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি লিমিটেডে। এন্টি মানি লন্ডারিং অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন 1 বছর। দক্ষতা ও নেতৃত্বের সফলতায় 2006 সালে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে প্রশাসক হিসেবে নিয়োগ পান ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেডে। জন্ম 25 ফেব্রুয়ারি 1954 সালে। বড় হয়েছেন পিরোজপুরে। 1968 সালে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং 1970 সালে পিরোজপুর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন 1974 সালে। পরবর্তীতে ব্যাংকিং ও ফিন্যান্স বিষয়ে আবারও স্নাতকোত্তর করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে। এছাড়া যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে ইকোনোমেট্রিক্স এবং আর্থিক বিশ্লেষণ বিষয়েও পড়াশোনা করেন তিনি। সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন 1976 সালে। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম থেকে প্রবলেম ব্যাংক ম্যানেজমেন্টের উপর বিশেষ প্রশিক্ষণ নেন মুর্শিদ কুলি। এছাড়াও ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ নেন ব্যাংক অব ইংল্যান্ড, ব্যাংক অব ফ্রান্স ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া থেকে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেছেন মুর্শিদ কুলি খান। দায়িত্ব পালনকালে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থায় পরিচয় ঘটান নতুন মানদণ্ডের। ক্যামেল রেটিং এবং ঝুঁকিভিত্তিক মূলধন ব্যবস্থাপনার প্রবর্তন তার হাত ধরেই। ব্যাংক ও অর্থায়ন বিষয়ে লিখেছেন একাধিক জার্নাল ও গ্রন্থ। শেরেবাংলা ন্যাশনাল অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড সহ পেয়েছেন নানা সম্মাননা ও স্বীকৃতি। বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সুশাসন নিশ্চিত করতে হবে। একই সাথে মৌলিক ঝুঁকি বিবেচনায় নিয়ে ব্যাংকগুলোকে ঋণ বিতরণের পরামর্শ দেন মুর্শিদ কুলি খান। জনাব মুর্শিদ কুলি খান, আপনার দেখলাম আপনার বর্ণাঢ্য ক্যারিয়ারের নানা দিক। তো আপনি তো বাংলাদেশ ব্যাংকে আপনার কর্মজীবন শুরু করলেন। তো বাংলাদেশ ব্যাংকে আসলে ব্যাংকার হিসেবে আপনার কর্মজীবন শুরু করাটা কি আসলে ইচ্ছাকৃত, নাকি চাকরি পেয়েই সেখানে আসলে আনন্দের সঙ্গে কাজ শুরু করলেন? আপনাকে অশেষ ধন্যবাদ। দেখতে দেখতে 38 বছর কেটে গেল আপনার ব্যাংকিং পেশায়। আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন যে ইচ্ছাকৃত বা মানে কিভাবে ব্যাংকে ঢুকলাম। আসলে আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স পাশ করে আমরা মাস্টার্স করছিলাম অর্থনীতিতে। ওই সময় কিন্তু চাকরি বাকরির খুব অভাব ছিল। তো হঠাৎ করে পাবলিক সার্ভিস কমিশন তারা পত্রিকায় একটা বিজ্ঞাপন দিল যে কেন্দ্রীয় ব্যাংকের জন্য তারা কিছু সংখ্যক প্রথম শ্রেণীর কর্মকর্তা তারা নিয়োগ করবে। আমাদের কিন্তু টার্গেট ছিল যে আমরা হয়তো বিসিএস তখন ছিল না, যে বিসিএস হলে আমরা বিসিএসে আমাদের সেরকম মানসিক প্রস্তুতি ছিল। কিন্তু তখন হঠাৎ করে পিএসসি আপনার সেন্ট্রাল ব্যাংকের জন্য যখন সরাসরি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নিয়োগের জন্য কম্পিটিটিভ এক্সামিনেশন করলো, মানে আহ্বান করলো, আমরা তাতে আপনার আমরা সাড়া দিলাম। এবং ফরচুনেটলি এমএ পাস করার আগেই, কারণ ওখানে মিনিমাম ক্রাইটেরিয়া ছিল অনার্স গ্রাজুয়েশন, সেকেন্ড ক্লাস অনার্স গ্রাজুয়েশন, আমরা কোয়ালিফাই করলাম। রিটেন, ভাইবা এবং সব কিছুতে এমএ পরীক্ষা দেওয়ার আগেই সরাসরি আমরা ক্লাস 1 অফিসার হিসেবে সেই 1976-এ সেন্ট্রাল ব্যাংকে জয়েন করি। এবং তখন কিন্তু ওইটাই ছিল সেন্ট্রাল ব্যাংকের একটা বৃহৎ ব্যাচ। এর আগে মেইনলি সেন্ট্রাল ব্যাংক ওয়াজ এ প্রমোটিজ অর্গানাইজেশন, এবং আমরাই মানে সরাসরি একসঙ্গে 80 জন কর্মকর্তা কেন্দ্রীয় ব্যাংকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে 1976 সনে। এবং ওই 80 জনের মধ্যেই কিন্তু পরবর্তীকালে
5 জন ডেপুটি গভর্নর হিসেবে আপনার নিয়োগ সরকার খুবই কর্তৃক নিয়োগ পটেনশিয়াল পেয়েছিল। ব্যাচ ছিলেন আপনারা তখন। জি জি, এবং কারণ তখন কোনো বিসিএস ছিল না, কোনো রকম মানে পরীক্ষা ছিল না, তাহলে তো এটাই ছিল প্রথম। মেধাবীরা ওই বাংলাদেশ ব্যাংকে জয়েন করেছে। এক্স্যাক্টলি। তো আপনার এই যে সাধারণ কর্মকর্তা থেকে শেষ পর্যন্ত কিন্তু ডেপুটি গভর্নর হিসেবে কিন্তু আপনি কর্মজীবন শেষ করলেন। তো এই যে একটা লম্বা জার্নি ছিল, এই জার্নিটা আপনি কিভাবে উপভোগ করলেন এই সময়টাতে? দেখুন, ব্যাংকিং এর প্রতি আমার ছাত্র অবস্থায় আমার কাছে ব্যাংকিংকে খুব ড্রাই জব মনে হতো যে ডেবিট ক্রেডিট এটা নিয়েই বোধহয় জীবন। কিন্তু আমি যখন সেন্ট্রাল ব্যাংকে যখন মানে পা দিলাম, তখন আমি দেখলাম যে না, এখানে মানে অনেক কিছু করার আছে। কেন্দ্রীয় ব্যাংক দেশের নার্ভ সেন্টার অফ দ্য ইকোনমি, এবং এখানে আমি যদি দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট বা ইকোনমিক প্রসপারিটিতে আমি যদি কিছু কন্ট্রিবিউট করতে চাই, সত্যিকারভাবে দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম। সো প্রথম দিন থেকেই কিন্তু আমরা নিবিষ্ট মনে আমরা কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন বিভাগ আছে কেন্দ্রীয় ব্যাংকে, আপনার অপারেশনস এবং পলিসি ইন বোথ সাইডস আমরা টাচ করেছি, শাখা ব্রাঞ্চে কাজ করেছি, এবং কাজ করতে করতে কিন্তু আপনি যা মানে, এবং একটা জিনিস যে সবসময় আমরা কিন্তু মেরিট বেসিসে, অ্যাক্সিলারেটেড বেসিসে প্রমোশন পেয়েছি। এই বিষয়গুলো খুব মেইনটেইন হতো একটা ওই সময়টা। ওই সময় খুব মানে ভীষণভাবে মেনটেন হতো। এবং তারপরে আপনার সরাসরিভাবে আমরা আপনার জেনারেল ম্যানেজার সেন্ট্রাল ব্যাংকের যারা মানে ডিভিশনাল হেড, প্রপার চ্যানেলে ধাপে ধাপে আমরা উঠে আমরা আপনার জেনারেল ম্যানেজার হলাম 94-এ। তারপরে আপনার 99-এ যে আমরা আমাদের যে বোর্ড অফ ডাইরেক্টরস, তখন আপনার সেই বোর্ড অফ ডাইরেক্টরস ডক্টর ফরাসউদ্দিন সাহেব তখন আমাদের গভর্নর ছিলেন। উনি আমাদের ব্যাচ থেকে সরাসরি 4 জনকে উনি এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে আমাদের দিদেন বোর্ড আমাদেরকে নিয়োগ করলেন আর কি। তারপরে আমরা এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আপনার সেন্ট্রাল ব্যাংকে কাজ করতেছিলাম। বাই দিস টাইমে তো আপনি জনতা ব্যাংক, কৃষি ব্যাংকে এমডি ছিলেন, এরপর একটা বিশেষ প্রেক্ষাপটে কিন্তু ওরিয়েন্টাল ব্যাংকেরও দায়িত্বে ছিলেন, মানে প্রশাসক ছিলেন, যখন আসলে প্রবলেম ব্যাংক ছিল ওরিয়েন্টাল ব্যাংক। এই প্রেক্ষাপটটা যদি একটু বলতেন। আপনি ঠিকই বলেছেন। দেখুন, আমি যখন সেন্ট্রাল ব্যাংকে এক্সিকিউটিভ ডিরেক্টর, তখন আমাকে মানে মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে আপনার সরাসরিভাবে মিনিস্ট্রি অফ ফিনান্স দিদেন ফাইন্যান্স মিনিস্টার সাহেব, আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি, শাহ এম.এস. কিবরিয়া মরহুম, উনি আপনার তখন আপনার ডক্টর আকবর আলী খান সাহেব ছিলেন অর্থ সচিব, এবং ডক্টর শোয়েব ছিলেন অতিরিক্ত অর্থ সচিব। উনি এবং এরা 3 জনে মিলে এরা আপনার আমাকে সরাসরি একটি পরীক্ষার মাধ্যমে, আরও 2-1 জনকে মানে পরীক্ষার মাধ্যমে একটা মানে ভাইবার মাধ্যমে আমাকে মানে আপনার কৃষি ব্যাংকের জন্য আপনার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আমাকে মানে নিয়োগ দিলেন। এটা 2000 সনে আপনার 2000 সনে। এবং আমি যখন কৃষি ব্যাংকে আপনার নিয়োগ পাই, তখন আমি ওয়ান অফ দ্য ইয়ংগেস্ট ম্যানেজিং ডিরেক্টর, 46 বছর বয়সে আপনার ছিলাম ইন্ডাস্ট্রিতে। এবং কৃষি ব্যাংকে আমি আমার কাজটা খুব উপভোগ করেছি, কারণ গরিব মানুষের জন্য কিছু করা, আমি দিন রাত আপনার ফিল্ডে থাকতাম আর কি। তারপরে সবচেয়ে বেশি এনজয় করেছেন কৃষি ব্যাংকে। তারপরে আসলো, কারণ কৃষি ব্যাংকের যে কাজটা, এটা সরাসরি গরিব মানুষের জন্য একেবারে। আমি আপনাকে একটা উদাহরণ দিলে মনে পড়বে যে আমি একবার শেরপুরের ঝিনাইগাতে, সরি বিরিশিরিতে আমি উপজাতীয়দেরকে আপনার ঋণ দিচ্ছিলাম, এবং সেখানে একটি গির্জার মাঠে ঋণ বিতরণী অনুষ্ঠান হচ্ছিল, এবং একজন আপনার খ্রিস্টান, একজন আপনার উপজাতি, সে 5000 টাকা মাত্র ঋণ পেয়ে সে আনন্দে কেঁদে দিয়েছিল। এত টাকা সে কখনো দেখেনি, এবং সেটা আমার জন্য খুবই আপনার এবং তারা কিন্তু বাইবেল থেকে তারা আপনার ওখানে তাদের ধর্মগুরু প্রচার করেছিল যে ঋণ নিলে তোমাকে এই ঋণ শোধ করতে হবে, তুমি কখনো এই ঋণ না দিয়ে তুমি মরবে না, এই ধরনের তাদের। তো এটা আমার জন্য ওইখানে আপনার একটা বেশ কিছু এক্সপেরিয়েন্স, এবং এটাকে আমার সাধারণ মানুষ রিপেমেন্ট করে যে মানে লোন খুবই ক্ষুদ্র, কিন্তু গরিব মানুষে দেশের ঋণ আপনার একই সঙ্গে কিন্তু আপনার 2 ধরনের এক্সপেরিয়েন্স আমার মনে হয়। আপনি ওরিয়েন্টাল ব্যাংকে যখন চার্জে আসলেন, এরপরে আমি গেলাম আপনার জনতা ব্যাংকে। দ্যাটস এ কমপ্লিটলি ডিফারেন্ট, দ্য সেকেন্ড লার্জেস্ট কমার্শিয়াল ব্যাংক অফ দ্য কান্ট্রি। এবং জনতা ব্যাংকে কিন্তু তখন রাষ্ট্রায়ত্ত ব্যাংক, কিন্তু আমি 3 বছরেরও অধিক সময় জনতা ব্যাংকে ছিলাম। ওই সময় জনতা ব্যাংকে আমি যেভাবে রিস্ট্রাকচার করে এটাকে একেবারে সরাসরি একেবারে একটা কম্পিটিটিভ এবং খুব ভাইব্রেন্ট ব্যাংক হিসাবে, জনতা ব্যাংকের যে ব্যালেন্স শিট সেটাই প্রমাণ করে যে জনতা ব্যাংকে প্রতিষ্ঠিত করি।
এবং জনতা ব্যাংক প্রতিষ্ঠিত করার পরে তারপরে আপনার যে বিষয়গুলো হয় বিভিন্নমুখী আপনার চাপ আসে অনেক সময় আপনার যে 2004-এর শেষের দিকে আমি আবার আমার প্যাভিলিয়ন যেটা সেন্ট্রাল ব্যাংকে আমি প্রত্যাবর্তন করি। পরবর্তীতে Then আবার আপনার Oriental Bank। যখন এই ক্রাইসিসটা আসলো ওরিয়েন্টাল ব্যাংকের 2006-এর খুবই 19-এ বড় ধরনের ক্রাইসিস ছিল, খুব বড় যেটা ধরনের ব্যাংক ক্রাইসিস মানে শেষ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। যাবে আর কি। ওই মুহূর্তে সেন্ট্রাল ব্যাংক এই ব্যাংকটিকে আপনার টেক ওভার করে, অধিগ্রহণ করে। এবং যেহেতু আমার প্রবলেম ব্যাংক ম্যানেজমেন্টের উপরে আমি ফেডারেল রিজার্ভ থেকে আমি আপনার স্পেশাল ফেডারেল রিজার্ভ সিস্টেম ইউএসএ, সেখানে আমি হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে এসেছিলাম। তো এই বিষয়টা গভর্নর মহোদয় জানতেন। তো উনি মানে সরাসরি আমাকে আপনার সে ওরিয়েন্টাল ব্যাংকের প্রশাসক হিসেবে উনি আমাকে অ্যাডমিনিস্ট্রেটর, বোথ চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর, ওদের বোর্ড ভেঙে দেওয়া হলো এবং আমাকে চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টরের একক ক্ষমতা দিয়ে আমাকে ওখানে পাঠানো হলো। মুর্শিদ কুলি খান, এই বিষয়ে আমরা আরো আলোচনা করবো, একটা বিরতি নেব। প্রিয় দর্শক, ইসলামিক ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর জনাব মুর্শিদ কুলি খান। জনাব খান, আমরা কথা বলছিলাম এই যে আপনি যে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ব্যাংকের দায়িত্ব নিলেন, আসলে বাংলাদেশ ব্যাংকটাকেই আপনি কিন্তু দীর্ঘ সময় ধরে দেখেছেন, কর্মকর্তা থেকে ডেপুটি গভর্নর পর্যন্ত। এই সময়টাতে আপনার কি মনে হয়েছে বাংলাদেশ ব্যাংককে আপনি শুরুতে যা দেখেছিলেন আর যে ব্যাংক রেখে এলেন, এটার মধ্যে পার্থক্য কি, মানে কতটুকু এগুলো বাংলাদেশ ব্যাংক? দেখুন, আমার বাংলাদেশ ব্যাংকে আমার টোটাল 35 বছর আমার কেটেছে। এর মাঝে আমি ডেপুটেশনে আপনার জনতা ব্যাংক বা কৃষি ব্যাংকে কাজ করেছি। তো আমরা যখন বাংলাদেশ ব্যাংকের প্রবেশ করি, তো ওই সময়টা ছিল খুব প্রিমিটিভ স্টেজ। দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ ব্যাংক খুব মানে আগোছালো অবস্থায় ছিল এবং বেসিক্যালি এটা একটা মানে র্যাঙ্কার্স অর্গানাইজেশন ছিল এবং সরাসরি ডাইরেক্ট অফিসার খুব কম ছিল এবং বাংলাদেশ ব্যাংকে ওই সময় মানে প্রমোশন পেয়ে ক্লার্ক লেভেল থেকে বা কেশিয়ার থেকে জুনিয়র লেভেল থেকে প্রমোটিভ অফিসার মানে তারাই ছিল আর কি ম্যাক্সিমাম সংখ্যায়। এবং তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক সেই পুরাতন ধ্যান ধারণা এবং বাংলাদেশ ব্যাংকের সেই কোনো আধুনিকতার কোনো ছোঁয়া ছিল না আর কি। তবে একটা জিনিস ছিল যে নিয়ম নীতি, এবং বাংলাদেশ ব্যাংক অত্যন্ত মানে আপনার নিয়ম নীতি এবং অন্যান্য সব কিছু মানে অন্যান্য আমার মনে হয় যে এটা গর্ব করার মতন একটা প্রতিষ্ঠান, যে এবং কর্মচারীদের সততা, মানে আপনি শুরুর দিককার কর্মচারীদের সততা বা নিয়ম নীতি বা তাদের যে ন্যায়নিষ্ঠ এবং দেশের প্রতি ভালোবাসা, এটা কিন্তু ছিল। এবং বাংলাদেশ ব্যাংকে মানে আমি সত্যিকারভাবে আমি যেটা বলবো যে সব কিছুর ঊর্ধ্বে আপনি যদি অন্যান্য রেগুলেটরি ইনস্টিটিউশনগুলো দেখেন, বাংলাদেশ ব্যাংক একটা ইউনিক অবস্থায় ছিল। আধুনিকতা ছিল না, মানে অটোমেশন ছিল না। কিন্তু আমরা যখন বাংলাদেশ ব্যাংক আপনার ছেড়ে আসছি, যখন আমাদের বাংলাদেশ ব্যাংকের কর্মজীবন শেষ হয়েছে, তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক ইজ এ মোস্ট ভাইব্রেন্ট এবং খুব আধুনিক একটি প্রতিষ্ঠান। এবং এটা একটা মানে ডিজিটাইজেশনের একেবারে মানে আপনার যার ফলে হলো বিশ্বমানের যে টেকনোলজিক্যাল চেঞ্জগুলো ইন্ট্রোডিউস করেছে, যে বাংলাদেশ ব্যাংকে বিশেষ করে গত 5-6 বছরে আপনার যে ব্যাপক পরিবর্তন হয়েছে সব কিছুতে, মানে বাংলাদেশ ব্যাংকের যে অবকাঠামো, তার যে গেট আপ এবং তার সব কিছু যে মানে আমাদের সময় একটা জিনিস আপনি বলবেন যে বিদেশি ট্রেনিং খুব কম ছিল, কারণ বাংলাদেশ ব্যাংকের কোনো নিজস্ব ফান্ড ছিল না। এবং ওই কেউ কালে ভদ্রে বিদেশ থেকে যদি কোনো স্কলারশিপ বা কোনো ফান্ড আসতো, তাহলে হয়তো 2-1 কর্মকর্তা বিদেশে প্রশিক্ষণে দিন। কিন্তু আমরা গত 5 বছরে আমরা প্রচুর, আপনি জানেন যে একটি সেন্ট্রাল ব্যাংক যে সিবিএসপি আপনার স্ট্রেংথেনিং প্রজেক্ট, এটা ওয়ার্ল্ড ব্যাংক এইডেড, সেই প্রজেক্টের আন্ডারে প্রচুর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের যে আধুনিকায়ন, মডার্নাইজেশন ব্যাপক করা হয়েছে। তো এই জিনিসটা তো মনে হয় যে কিছু জায়গায় তো এখনো বোধহয় ইমপ্রুভ করার সুযোগ আছে। যেমন আমরা দেখি যে এত আপনারা ইন্ট্রোডিউস করেছেন, রেগুলেশন এত শক্তিশালী করেছেন, তারপরেও কিন্তু ইরেগুলারিটিস কিন্তু ব্যাংকগুলো থামানো যাচ্ছে না। দেখুন, দেয়ার আর নো এন্ড অফ ইমপ্রুভমেন্ট সবসময় চলবে। ইরেগুলারিটিস ব্যাংকগুলোতে কিন্তু এটা কিন্তু মানে আজকালের ঘটনা না, এটা কিন্তু প্রাচীন কাল থেকেই
ব্যাংকিং যে ইরেগুলেটরি সেটা চলতেছিল, এটা মানে মাত্রা বাংলাদেশের যে ব্যাংকিং সিস্টেমে, হ্যাঁ, কয়েকটি বড় ধরনের যে মানে আপনার ফ্রড যেটা মানে আপনারা জানেন সেটা হয়েছে, কিন্তু যে ব্যাপক ভালো কাজগুলো হয়েছে এই গত 5-6 বছরে, সেই বিষয়গুলোর প্রতি কিন্তু আমাদের নজর দেওয়া উচিত। যেমন আপনার যে ইনক্লুসিভ গ্রোথের কথা আমরা বলি, যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, সাম্প্রতিক সময় বাংলাদেশ ব্যাংক একটি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে, এএফআই, অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এবং এই যে বাংলাদেশ ব্যাংকের যে অবস্থান, একটি ডেভেলপিং বা একটি আন্ডার ডেভেলপড কান্ট্রির সেন্ট্রাল ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক কিন্তু তার নিজস্ব একটা অবস্থান, যে ইনক্লুসিভ গ্রোথের জন্য যে বাংলাদেশ ব্যাংকের যে আপনার প্রচেষ্টা, সেটা কিন্তু সারা বিশ্ব কর্তৃক আপনার স্বীকৃত হয়েছে। এই প্রেক্ষাপটে আপনার বাংলাদেশের আর্থিক খাতটাকে আপনার কি মনে হয় এই মুহূর্তে, যেটা আর্থিক খাতের যে স্ট্যান্ডার্ড বা আর্থিক খাতের যে সিচুয়েশনটা, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি বাংলাদেশ ব্যাংকের কনটেক্সটে চিন্তা করেন? আমি মনে করব যে আমাদের আর্থিক খাত যথেষ্ট আপনার শক্তিশালী, তবে আমাদের যে ব্যাংকিং সুপারভিশনকে আরো ইমপ্রুভ করার যথেষ্ট আছে। ব্যাংকিং যে মনিটরিং, যে ব্যাংকিং সুপারভিশনের এবং যে সার্ভেইলেন্সেস, যে আপনি যে সমস্ত মানে অনিয়মের কথা বলেছিলেন, যে এই ক্ষেত্রে আমাদের যারা মানে বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তাদের আছেন তাদেরকে আরও চৌকস হতে হবে এবং আরও অধিক পরিমাণে আপনার সতর্ক থাকতে হবে। আরেকটা বিষয় যেটা মানে আমার না, বাংলাদেশ ব্যাংক তো বরাবরই বলছে যে তারা সতর্ক আছে, তাদের সার্ভিলেন্স ঠিক আছে, তারপরেও কেন থামানো যাচ্ছে না? এখানে কি যথাসময়ে বাংলাদেশ ব্যাংক কাজগুলো করছে না? একটা কথা কি, যে কোনো ফুল প্রুফ কোনো সিচুয়েশন বা ফুল প্রুফ কোনো সিস্টেম কিন্তু আপনি কারণ আপনি পাবেন না। আপনি জানেন, আমি কালকেই ফেসবুকে দেখছিলাম যে একজন ইনস্টাগ্রামে তার একটা চেক আপনার সেলফি করেছে, সে একটা পেমেন্ট চেক, এবং সেইটাকে নকল করে তার অ্যাকাউন্ট থেকে ইনস্ট্যান্টলি আপনার টাকা চলে গেছে। কারণ যে জিনিসটা হলো কি, যে সার্কামভেনশন এবং রিরেগুলেশন, দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আপনার যারা ফ্রড এবং যারা তারা সবসময় নতুন নতুন আপনার জালিয়াত চক্র, তারা নতুন নতুন পদ্ধতি বের করবে, এবং এইটা বের করার পরে কিন্তু সেন্ট্রাল ব্যাংক বা রেগুলেটরি অর্গানাইজেশন তারা কিন্তু আপনার ওই নতুন নতুন আবার রেগুলেশন বা পলিসি আপনার যে এটা কিন্তু সারা বিশ্বেই ঘটে সবসময়। এমনিতে বাংলাদেশ ব্যাংক তো একটা মুদ্রানীতি একটা ঘোষণা করে থাকে বছরে 2 বার। তো মুদ্রানীতিটার উপরে অনেক কিছু আসলে ডিপেন্ড করে, বিনিয়োগ, ব্যাংকগুলোর বিনিয়োগ এবং গ্রোথ এবং ইনফ্লেশনকে কন্ট্রোল করার যে বিষয়গুলো। তো বাংলাদেশের মুদ্রানীতির আসলে মূল বৈশিষ্ট্যটা কি থাকে? আপনি তো অনেক দিন মুদ্রানীতির সাথে জড়িত ছিলেন। না, বাংলাদেশ দেখুন, মুদ্রানীতি একটা মানে আপনার একটা সেন্স অফ ডাইরেকশন, ব্যাংকিং সেক্টরকে, যে মানি মার্কেটকে একটা সেন্স অফ ডাইরেকশন দেয়, যে আগামী 6 মাস আমাদের দেশের যে মুদ্রানীতি বা আমাদের দেশের যে একটা গাইডেন্স দেয়। মুদ্রানীতি সরাসরি যে আমাদের মুদ্রানীতির জন্যই যে সবকিছু বা মানে হচ্ছে সেটা না, মুদ্রানীতি সিচুয়েশনকে ইনফ্লুয়েন্স করে। আমাদের এখানে যে জিনিসটা আপনারা মানে মুদ্রানীতির মূল কাজটাই হলো আপনার ইনফ্লেশনকে কন্টেইন করা এবং আমাদের যে মানে আপনার টাকার যে মূল্যমান সেটাকে ধরে রাখা। আমরা আরেকটা হলো কি, যে মুদ্রানীতিটা এমনভাবে করা হয় যাতে আমাদের জিডিপি গ্রোথ, আপনি দেখবেন জিডিপি গ্রোথ যাতে সাস্টেনেবল গ্রোথ, যেটা মানে সেই গ্রোথটা হয়, সেই গ্রোথটা যেন কোনো কারণে হ্যাম্পার না হয়, এবং এই বিষয়গুলোর দিকেই সবসময় লক্ষ্য রাখা হয়। এবং ডিফারেন্ট টাইমে ডিপেন্ডিং অন এক্সটার্নাল সিচুয়েশনস মুদ্রানীতি এই জন্য আপনার কিছু হেরফের হয়ে থাকে। মুদ্রানীতি প্রণয়নে বাংলাদেশ ব্যাংক সবসময় স্বাধীন থাকতে পারে কিনা? আমরা তো দেখি যে IMF এখানে অনেক সময় তাদের প্রেসক্রিপশন করে থাকে। আপনার এক্সপিরিয়েন্স কি বলে? ওয়েল, ইউ আর রাইট যে IMF অনেক সময় প্রেসক্রিপশন করে, অনেক সময় তারা অ্যাডভাইস করে, কিন্তু এই একটা ব্যাপারে বোধহয় মুদ্রানীতির ব্যাপারে আমি বিগত 4-5 বছর যেটা দেখেছি, যে এখানে কিন্তু মুদ্রানীতির বিষয়ে কিন্তু আমাদের সরকার থেকে কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করা হয় না। হ্যাঁ, IMF নানাবিধ XYZ অনেক কিছু বলে, কিন্তু সেটা সরাসরি কেন্দ্রীয় ব্যাংক কিন্তু যে সেটা মেনে নেয় তা না। ভালো উপদেশ হলে অনেক সময় সেটা মানে, কিন্তু তারা তাদের বিভিন্ন রকম যে মিশন আসে তারা অনেক উপদেশ দিয়ে যায়, কিন্তু যদি অনেক সময় ভালো হয় মানে সেটা মানে বিবেচনা করা হয়, ভালো না হলে সেটা মানে আমরা যদি, কারণ আমাদের সবচেয়ে যেটা মানে সেন্ট্রাল ব্যাংকের মূল উদ্দেশ্য হলো দেশের গ্রোথ এবং দেশের স্বার্থ।
মুর্শিদ কুলি খান। আমরা এই আলোচনায় আবার ফিরবো, আরেকটা বিরতি নেব। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক টুয়ার্স গ্রোথের এরপর যে আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্স গ্রোথ, সাথে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ডক্টর মুর্শিদ কুলি খান। আমরা কথা বলছিলাম ব্যাংকিং খাতের এই যে নানা বিষয় নিয়ে। আপনি জানেন যে সম্প্রতি নতুন একটা ব্যাংকে বাংলাদেশ চুক্তিবদ্ধ হয়েছে চায়নাতে, যেটা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, যেটা আপনি যেটা মেগা প্রজেক্টের কথা বললেন। বাংলাদেশ কিন্তু প্ল্যান করছে যে এরকম বড় প্রকল্প বাস্তবায়ন করতে হলে এই ধরনের একটা ব্যাংকের প্রয়োজনীয়তা আছে, এবং বাংলাদেশ কিন্তু খুব ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার হিসেবে কিন্তু বাংলাদেশ যাচ্ছে। এই ধরনের ব্যাংক আসলে বিশ্ব ব্যাংক, এডিবির প্যারালালে কতটুকু ভূমিকা রাখতে পারবে বাংলাদেশের উন্নয়নে? এটা হলো আরেকটা উইন্ডো, আপনার আরেকটা দরজা খোলা আর কি। এটা অত্যন্ত ভালো উদ্যোগ যে সরকার সঙ্গে সঙ্গে এটা আপনার গ্রহণ করেছে, এবং এর আপনার ওই দিন আমার সঙ্গে মানে অর্থ প্রতিমন্ত্রী মহোদয়ের কথা হচ্ছিল, উনি এটা সিগনেচার করার জন্য গিয়েছিলেন। তো এটা হলো কি, যেহেতু আমরা সামনে আমাদের অনেক বড় বড় প্রজেক্ট আছে, আপনার পায়রা মানে সমুদ্র বন্দর, তারপরে আপনার ডিপ সি পোর্ট, এবং এই ধরনের যে বা আরও অনেক স্পেশাল ইকোনমিক জোন আমাদের যে সরকার যেগুলো মানে 5টা না 7টা মানে আপনার 7টা ইকোনমিক জোন তৈরি করার জন্য পরিকল্পনা নিয়েছে, প্রচুর দরকার আছে। তা শুধু ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের উপরে যদি ভরসা করে আপনি থাকে, তাহলে কিন্তু আর মানে তার যেহেতু আর নতুন ব্যাংক এশিয়ান ব্যাংক, এবং তারা কিন্তু আপনার মানে এশিয়ারই মানে প্রায়োরিটি থাকবে, একটা বিকল্প একটা সংস্থান হলো। এটা আমার মনে হয় আমাদের জন্য খুবই ভালো হবে, এবং আরও ভালো হবে যদি আমরা ব্রিক্স ব্যাংকেও জয়েন করতে পারি। আমরা আশা করব যে ওইটা থেকে হয়তো আমরা বেনিফিট পাবো। আর ওই যে সুদের হার নিয়ে কথা হচ্ছিল এসএমই ঋণের ক্ষেত্রে, কিন্তু আমরা ওভারঅল ইন্টারেস্ট রেট যদি দেখি, স্প্রেডটা কিন্তু এখনো আসলে যৌক্তিক পর্যায়ে নাই বলে কিন্তু অভিযোগ আছে ইনভেস্টরদের, যারা লার্জ ইন্ডাস্ট্রি করতে চান বা বড় বড় বিনিয়োগে যেতে চান। ব্যাংকগুলোর ইন্টারেস্ট রেট নিয়ে কিন্তু অনেক কথা। এটা বাংলাদেশ ব্যাংক কেন আসলে এখানে আসলে ইন্টারভেনশন করার সুযোগ আছে কিনা, না হলে কিভাবে আসলে কমিয়ে আনা সম্ভব? এটা অত্যন্ত ভালো প্রশ্ন। দেখুন, ব্যবসায়ীরা সবসময় চায় যে সুদের হার যেন তারা সিঙ্গেল ডিজিটে যেন আসে, যারা ইন্ডাস্ট্রি করবে বা যারা বিজনেস করবে। আমরাও চাই যে এটা সুদের হার কমাক, কিন্তু আপনাকে কিন্তু চিন্তা করতে হবে যে ব্যাংক তার যে টাকাটা যে আহরণ করে কাদের কাছ থেকে, ডিপোজিটারদের কাছ থেকে। এবং এই যে স্মল ডিপোজিটার বা যারা ডিপোজিটার, সেখানে কিন্তু আপনি যদি সিঙ্গেল ডিজিটে যদি আপনি লোন দিতে চান, আপনাকে কিন্তু সিঙ্গেল ডিজিটে আরও কম ইসে নর্মালি ব্যাংকগুলোকে আমরা বলি যে তোমাদের স্প্রেড 5% রাখো। 5% হলো ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবল, এবং বাংলাদেশ ব্যাংকেরও আপনার এটা অ্যাকসেপ্টেডই যে 5%। তাহলে কিন্তু আপনি যদি 10%-এ যদি আপনি 9%-এ যদি সিঙ্গেল ডিজিটে আপনি বড়োয়ারদেরকে লোন দেন, তাহলে আপনার যদি 5% তারা স্প্রেড রাখে, তাহলে কিন্তু আপনার 4% ডিপোজিট রেট হয়। আপনি বলেন এদেশে যারা ক্ষুদ্র আমানতকারী, তাদের স্বার্থ কি সংরক্ষিত হবে? বাংলাদেশ ব্যাংকের কিন্তু শুধু বড়োয়ারদের বা ইন্ডাস্ট্রির জন্য যেমন তাদের স্বার্থ দেখার কথা, বাংলাদেশ ব্যাংকের কিন্তু আমানতকারীদের স্বার্থ দেখাও কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটি অনেক পবিত্র কর্তব্য। এবং এটা হলো যে এই ডিপোজিটারদের স্বার্থ আমাদের দেখতে হবে। এবং যে জিনিসটা হলো যে স্প্রেড নিয়ে অনেক কথা হয়েছে, এবং সবসময়, এবং এটা কন্টিনিউয়াস প্রসেস। সেটা বিজনেসম্যান কোন পলিসির মাধ্যমে আসলে করা যায় কিনা, কারণ হচ্ছে বিনিয়োগ তো আপনার লাগবে। ক্যানট বি ডাইরেক্টেড। সেন্ট্রাল ব্যাংক ক্যান ইনফ্লুয়েন্স। দেখেন সেন্ট্রাল ব্যাংকের হাতে সেন্ট্রাল ব্যাংক সেন্ট্রাল ব্যাংক আমরা যখন সেন্ট্রাল ব্যাংকে ছিলাম, আমরাও কিন্তু ইনফ্লুয়েন্স করেছি, মরাল সুয়েশন যেটাকে বলা হয়, যে নৈতিকভাবে তাদেরকে ডেকে তাদেরকে যত কমে, এবং এখন কিন্তু অনেক কমে আসছে। এটা ডিপেন্ড করে আপনার চাহিদা এবং যোগানের উপরে। এখন দেখেন কিন্তু সুদের হার সব ব্যাংকগুলো কিন্তু কমিয়ে দিচ্ছে। এখন ধরুন অতিরিক্ত তারল্য রেখে তো লাভ নেই, সেটার তো একবার কষ্টের ব্যাপার আছে, কিন্তু সঙ্গে সঙ্গে ডিপোজিট হারও কমে আসতেছে। হ্যাঁ, এবং এটা কিন্তু ডিপেন্ড করে ইকোনমিতে যে চাহিদা এবং যোগানের উপরে। আর এমনিতে আমরা দেখি যে যেটা আপনার এর আগেও কথা হচ্ছে যে ব্যাংকগুলোর শৃঙ্খলা নিয়ে আমরা দেখলাম যে বেসিক ব্যাংকের মতো একটা ব্যাংকে যে ধরনের কেলেঙ্কারি হলো, আর সোনালী ব্যাংকে যে কেলেঙ্কারিগুলো হলো, বাংলাদেশ ব্যাংকের ভূমিকাটা অনেকে বলছেন যে আসলে আরও স্ট্রং হওয়ার সুযোগ ছিল।
আপনার কি মনে হয় বাংলাদেশ ব্যাংক কি আসলে কিছুটা মানে অনেকটা নিয়ন্ত্রণ রাখতে পারছে না ওই কাজ? এটা কিন্তু এই যে বেসিক ব্যাংক বা সোনালী ব্যাংক, এটা কিন্তু আনার্ধিং বাংলাদেশ ব্যাংকই করেছে। এটা নিয়ে কিন্তু যে বাংলাদেশ ব্যাংকের যারা পরিদর্শক তারাই কিন্তু এই অনিয়ম বা কেলেঙ্কারি এটা ধরেছে, এবং এটা নিয়ে তারা কিন্তু আপনার যে কারেক্টিভ অ্যাকশনসগুলো সেটা বাংলাদেশ ব্যাংকই করেছে। এখানে যে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে আমাদের যে ব্যাংকিং কোম্পানি আইনে এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কিছু লিমিটেশন আছে। যেমন বাংলাদেশ ব্যাংক আপনার যেটা, যেমন আপনি ওরিয়েন্টাল ব্যাংকের কথা বলছিলেন, সেখানে কিন্তু মানে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকিং কোম্পানি আইন কিন্তু বাংলাদেশ ব্যাংকের সরাসরি স্বাধীনতা দিয়েছে তার পর্ষদ ভেঙে দিতে এবং সেই ব্যাংকে আপনার অ্যাকোয়ার করতে বা অ্যাকুইজিশন করতে। কিন্তু সরকারি ব্যাংকের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংক এর ক্ষমতা সীমিত। সেখানে কিন্তু সময়ের প্রয়োজনে এখন তো প্রয়োজন সরকার হলো সেই ব্যাংকগুলোর মালিক। সেখানে অতি সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কেবল শুধুমাত্র ম্যানেজিং ডাইরেক্টরকে বরখাস্ত করার সুযোগ পেয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আমি মনে করি যে আপনার সাবেক সেন্ট্রাল ব্যাংকার হিসাবে যে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আরো বাড়ানো উচিত, এবং এটা একটা মানে সিঙ্গেল ইনস্টিটিউশন হিসেবে বাংলাদেশ ব্যাংক সবার জন্য, সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক সবার জন্য বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা একইভাবে থাকা উচিত। মুর্শিদ কুলি খান, এই বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করবো, আরেকটা বিরতি নেব। প্রিয় দর্শক, ইসলামিক ব্যাংক টুয়ার্ডস গ্রোথ এই পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর জনাব মুর্শিদ কুলি খান। যারা মুর্শিদ কুলি খান, আমরা কথা বলছিলাম ব্যাংকিং খাতের যে বিশৃঙ্খলা আছে। আমরা দেখতাম যে একটা সময়ে বিশৃঙ্খল ব্যাংকগুলোকে প্রবলেম ব্যাংক হিসাবে আপনারা কিন্তু র্যাঙ্কিং করতেন এবং এটার উত্তরণের জন্য অনেক পদক্ষেপ নিতেন। একটা সময় তারা বের হয়ে আসতো। আমরা এখন অনেক প্রবলেম দেখছি ব্যাংকিং খাতে, কিন্তু প্রবলেম ব্যাংক তো দেখছি না। মানে আপনারা ওইভাবে র্যাঙ্কিং করছেন না, এটা কেন আসলে করছেন না? এখনো কিন্তু প্রবলেম ব্যাংক আছে, দুটো ব্যাংক এখনো প্রবলেম ব্যাংক। আমি নাম বলছি না, কারণ প্রবলেম ব্যাংক হিসেবে যদি বলা হয় তাহলে যেটা হয় যে ব্যাংকের উপরে মানুষের যে আস্থা, কারণ ব্যাংকে মানুষ কেন টাকা রাখবে, ব্যাংকের প্রতি যে ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স, সেই আস্থাটা যদি গভীর না থাকে, তো এই বিষয়টা কিন্তু প্রবলেম ব্যাংক আমরা হ্যান্ডেল করেছি, কিন্তু অত্যন্ত গোপনীয়তার সাথে। নট দ্যাট, কারণ এই মনিয়ার যদি কোনো ব্যাংকে আপনি দিয়ে দেন যে প্রবলেম ব্যাংক এই ব্যাংকটি, তাহলে কিন্তু সেই ব্যাংক রান হয়ে যাবে। সেন্ট্রাল ব্যাংকের জন্য যেটা হয়, সেন্ট্রাল ব্যাংকের কাজটা খুব ডিসক্রিটলি করতে হয় এবং এটা খুব গোপনীয়ভাবে ওই ব্যাংকগুলোকে কারেক্টিভ অ্যাকশনস, আমরা আমাদের সময় এখনো হয় ডায়াগনস্টিক রিভিউ করতাম, হেলথ চেক আপ, যেটা হতো যে প্রথমে যেটা আমি যেটা আমি প্রতিষ্ঠা করেছিলাম, ব্যাংকগুলোকে নাম্বারিং করা হতো যে স্ট্রং না ফেয়ার, তার বিভিন্ন রকম। যেমন আপনি যদি আপনার এক্সিকিউটিভ হেলথ চেক করতে যান, আপনার হার্ট, কিডনি, লিভার, তেমনি ব্যাংকগুলোর যে ডিফারেন্ট যে তার হেলথ, তার অ্যাসেট কোয়ালিটি, তার ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, তার লিকুইডিটি, দিস আর দ্য থিংস, এবং তার ম্যানেজমেন্ট কোয়ালিটি, এই বিষয়গুলো কিন্তু আমরা চেক করতাম। এবং চেক করে করে যখন দেখা যেত যে এখনো করা হয়, এবং এখন আরো মানে মডার্ন যে এখন যেটা বললেন যে জানা যাচ্ছে যে তারা উইক, কিন্তু আপনি দর্শকের গ্রাহককে জানাচ্ছেন না, তো গ্রাহক তো বঞ্চিত হচ্ছে জানতে যে তার এটা হলো যে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কিন্তু তারা কিন্তু তাদের যে ডিসক্রিটলি তারা কিন্তু কনফিডেন্সিয়ালি তারা ওইসব ব্যাংকে কিন্তু সবসময় তারা কারেক্টিভ অ্যাকশনস নিচ্ছে। এটা কিন্তু যদি পাবলিক, দিস ইজ নট এ পাবলিক, আপনার যদি জানানো হয় তাহলে কিন্তু ওই ব্যাংকগুলো কিন্তু আপনার সমস্যায় পড়বে। আমরা চাই না যে কোনো ব্যাংক সমস্যায় পড়ে। এই জন্য গ্রাহকও তো আবার জানে না বলে সে আবার যাচ্ছে, তো আবার যদি সে বড় ধরনের আসলে ক্ষতির মুখে পড়ে, যেটা ওরিয়েন্টাল ব্যাংকে হয়েছিল, সেটা দেখার জন্য কিন্তু ডিপোজিটার্স ইন্স্যুরেন্স সিস্টেম আছে আপনার, যেটা হলো যে কেন্দ্রীয় ব্যাংকের, আপনি যে কথাটা আমি আপনাকে আগেই বলেছিলাম যে কেন্দ্রীয় ব্যাংকের কিন্তু তারা কিন্তু আমানতকারীদের স্বার্থ সংরক্ষণও হলো তাদের বড় দায়িত্ব। আপনি সত্যিকার কথা বলেছেন যে সে জানে না জেনে সে তো মানে, কিন্তু এই ব্যাংকগুলোর স্বাস্থ্য ঠিক রাখার জন্য কিন্তু কেন্দ্রীয় ব্যাংক অবিরাম চেষ্টা করে যাচ্ছে। এবং এটা মানে যে আপনি দেখবেন মাঝে মাঝে কেন্দ্রীয় ব্যাংক বিজ্ঞপ্তি দেয় পত্রিকায়। আমাদের দেশের দেখেন আপনি মানুষ বিভিন্ন রকম এই যে MLM কোম্পানি আছে, যে ডেস্টিনি এবং আদার্স, এইসব কোম্পানি তো আপনার সেন্ট্রাল ব্যাংক, আমরা বারবার পত্রিকায় টিভিতে বিজ্ঞাপন দিয়ে আমরা তাদেরকে লোকদেরকে বন্ধ নিবৃত্ত করার চেষ্টা, কিন্তু
যে পর্যায়ে আপনার আমাদের ব্যাংকিং সিস্টেম যেহেতু এখনো অনেক স্ট্রং এবং ব্যাংকের যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি বা আপনার অন্যান্য যে জিনিসগুলো, আর সেন্ট্রাল ব্যাংকের তো বলা হয় লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, ওই ধরনের যদি আপনার বিপদ আসে সেখানে সেন্ট্রাল ব্যাংক ডেফিনেটলি ইন্টারভেন করবে এবং সেই ব্যাংকগুলোকে মানে আপনার বাঁচিয়ে রাখবে। বাংলাদেশ ব্যাংক অনেক কিছু করেছে ব্যাংকিং খাতে, নিশ্চয়ই এটা বলতেই হবে যে অনেক ধরনের ইমপ্রুভমেন্ট হয়েছে। তারপরেও কিন্তু ব্যাংকিং খাতে আমরা দেখি যে এই সম্প্রতি অনেকগুলো ঘটনা বাংলাদেশ ব্যাংক মেজার নেওয়ার চেষ্টা করেছে যে পরিবারতন্ত্র থেকে বের করে আনা ব্যাংকগুলোকে। আমরা দেখি অনেকগুলো ব্যাংকে কিন্তু আসলে 2-এর বেশি কিন্তু পরিচালক আছে, যে কারণে নির্দেশনাও আছে এবং সেই নির্দেশনা কিন্তু সবাই মানছেও না ঠিকভাবে। না, এটা কিন্তু এটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আইনের কিন্তু সেই পরিবর্তন, আইনের যে ব্যাংকিং কোম্পানি আইনের একটি যে আপনার ধারার সুযোগ নিয়ে এই বিষয়টা মানে হয়েছিল এবং এখন কিন্তু অধিকাংশ ব্যাংকে যে একই পরিবার থেকে যে দুজনের বেশি থাকবে না, সেটা কিন্তু ব্যাংকের দিস ইজ অ্যান অ্যাক্ট এবং এটা সবাইকেই মানতে হবে। এবং সেটা আপনার কেন্দ্রীয় ব্যাংক হয়তো দু একটা ব্যাংকে আপনার সময় দিয়েছে, কিন্তু আলটিমেটলি এটা সবাইকেই মানতে হবে, কারণ এটা এই আইন তো আপনার দেন সবার জন্য, যে কেউ মানলো কেউ মানতা না। এটা আমার গ্রাজুয়ালি আপনি দেখবেন যে উইদিন মানে মান্থ সব ঠিক হয়ে গেছে। আমরা দেখছি যে ব্যাংকিং খাতে রাইট অফ বলে একটা বিষয় আছে, যেটাকে অবলোপন বলে আর কি, খেলাপি ঋণগুলো যেগুলো মনে করা হয় যে আর হয়তো আদায় হবে না। তো সেরকম আমরা 39 বছরে যে পরিমাণ দেখেছিলাম, গত 5 বছরে সেটা দেখলাম প্রায় 15,000 কোটি টাকা 5 বছরে রাইট অফ করা হয়েছে। এইটা এত সার্ভিলেন্স, এত কিছু, তারপরও এত বড় অঙ্কের টাকা আসলে রাইট অফ করতে হলো, এইটাও কি সুশাসনের একটা অভাব মনে হয় না? এটা আপনার পৃথিবীর সব দেশে কিন্তু এই যে রাইট অফ সিস্টেম আমাদের দেশে ছিল না। আমাদের দেশে ব্যাংকগুলো এই রাইট, আপনার কিন্তু ব্যাংকের যে ব্যালেন্স শিট সেটা কিন্তু পরিষ্কার ঝকঝকে রাখতে হবে, কারণ বিদেশিরা বা মানে আপনার যে ব্যাংকের যে ব্যালেন্স শিট সেটাই কিন্তু অ্যানালিসিস করে দেখে। এখন আপনার যদি আমাদের দেশে আপনি জানেন যে ট্র্যাডিশনালি খেলাপি ঋণের পরিমাণ বেশি, এখন এই খেলাপি ঋণের অ্যাগেন্সটে কিন্তু আবার প্রভিশন রাখতে হয়, ব্যাংক তার প্রফিট থেকে কিন্তু প্রভিশন রাখে। এখন রাইট অফ সিস্টেমটা ছিল না, কিন্তু যার ফলে খেলাপি ঋণ অনেক বেশি দেখাতো। এই রাইট অফ সিস্টেমটা যখন আমরা চালু করা হলো, আগে ব্যাংকের ধারণা ছিল যে রাইট অফ করলে এটা বোধহয় আর কখনো আদায় হবে না বা আদায় করা যাবে না, ওই কাস্টমার মনে করবে যে ওকে আমি বেঁচে গেলাম, কিন্তু আসলে সেটা না। রাইট অফ মানে হলো যে তার প্রতি যে দাবি সেটা একেবারে ছেড়ে দেওয়া না, কিন্তু বাস্তবে তো খুব যে আদায় হচ্ছে ওটাও তো বলা যাচ্ছে না। এটা হ্যাঁ, ইউ আর রাইট যে আদায় খুব, এখানে হলো ব্যাংকারদের শিথিলতা, এইখানে যে ব্যাংকগুলো যে রিকভারি অ্যাকশন প্ল্যানের দুর্বলতা, যে ওই সমস্ত রাইট অফ করার আগে কিন্তু তাকে মামলা দায়ের করতে হয়, অর্থনৈতিক আদালতে বা আদালতে তাকে মামলা দায়ের করতে হয়। এখানে আমাদের যে বিষয়টা ছিল, আমাদের ব্যাংকিং সিস্টেমের একটা বড় দুর্বলতা হলো যে যখনই কোনো কাস্টমারকে চাপ দেওয়া হয় তখনই সে হয়তো একটা স্টে বা একটা স্টে অর্ডার নিয়ে আসে, এবং যখনই স্টে অর্ডার নিয়ে আসে তখন কিন্তু ব্যাংকগুলো অনেক অসহায়। আমরা যে বিদেশি সিস্টেমের আদলে করলাম তো লাভ কি? আমরা তো মানছি না এই নিয়ম। এখানে যে জিনিসটা হলো যে রাইট অফ করলে যেটা হলো ওই রাইট অফের অ্যাগেন্সটে কিন্তু ব্যাংকের প্রভিশন আছে, এবং ব্যাংকের যে যে রাইট অফের জন্য যে রিটেন অফ লোন যেগুলো আমরা বলি, এগুলোর জন্য যদি ব্যাংক আলাদা আপনার একটা উইং করে বা রিকভারি উইং যেটাকে আরো স্ট্রং করে, এবং ওখানে তাদের যে লিগ্যাল সেল বা লিগ্যাল কাউন্সিল আছে সেটাকে যদি স্ট্রং করে, এখানে যদি তারা একেবারে জিহাদি মনোভাব নিয়ে যে ঝাঁপিয়ে পড়ে যে না এগুলো আমরা আদায় করব, এবং এই লোনগুলো উই উইল চেজ দ্য ডিফল্টার্স আপ টু দ্য গ্রেভ, তার কবর পর্যন্ত তাকে। মুর্শিদ কুলি খান, আমরা শেষ করব, আর অল্প কথায় যদি আমাদের বলেন, আপনি কিন্তু এন্টি মানি লন্ডারিং নিয়ে কাজ করেছেন, তো আমরা জানি যে মানি লন্ডারিং এর শক্ত আইন থাকার পরে বাংলাদেশ থেকে প্রচুর টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, এবং সেকেন্ড হোম বলে একটা কথা আছে, বিদেশে প্রচুর টাকা ফ্লাইট হয়েছে, এটা আসলে কিভাবে বন্ধ করা যায় যদি আমরা? এটা দেখুন, আমি যে মানে 1998-এ আমি প্রথম এই এন্টি মানি লন্ডারিং এর উপরে একটি সেমিনার করেছিলাম হোটেল শেরাটনে, এবং সেই সেমিনারে কিন্তু প্রথম আমি প্রথম এদেশে এন্টি মানি লন্ডারিং ল এবং ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট প্রতিষ্ঠার কথা বলেছিলাম। সুখের কথা যে মানি লন্ডারিং অ্যাক্ট, আমাদের একটি মানে স্ট্রং মানি লন্ডারিং অ্যাক্ট আছে, এবং ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটও আমাদের আছে। এটা আমাদের কাজ শুরু করেছে। আর এই পাচার এগুলো আপনার ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং বা বিভিন্নভাবে, বা হুন্ডি বা হাওয়ালা,
এগুলো আপনার যে এখন পৃথিবীর সব দেশগুলোই কিন্তু আপনার এই অ্যান্টি মানি লন্ডারিং এর বিষয়, বিশেষত টেরর ফাইন্যান্সিং এর জন্য আর কি সবাই খুব মানে সচেতন হচ্ছে। এবং এটা কিন্তু বাংলাদেশ একা কিন্তু কিছু করতে পারবে না। এটা মনে করেন যারা সেকেন্ড হোম দিচ্ছে, আমরা তো আন্তর্জাতিক চুক্তিও করেছি, বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করা হচ্ছে, এটা একটা কালেকটিভ এফোর্ট। এবং বাংলাদেশের কিন্তু এই ব্যাপারে বাংলাদেশের অ্যাওয়ারনেস বা বাংলাদেশ ব্যাংকের যে অ্যাক্টিভিটিস অনেক বেশি আমরা আশা করব আর কি। হ্যাঁ, জনাব মুর্শিদ কুলি খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, শেষ করব ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ। দেখা হবে আগামী পর্বে হয়তো অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।